আমাদের দল, সুব্রত দা, জয়প্রকাশ দা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো যারা প্রতিনিয়ত কাজ করেন মানুষের জন্য, সেই জয়প্রকাশ দা আমাদের মধ্যে উপস্থিত। তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখবেন। আমি সকলকে অনুরোধ করব আমাদের প্রিয় লিডার জয়প্রকাশ দার জন্য একটু হাততালি দিয়ে অভিনন্দিত করবার জন্য বক্তব্য রাখছেন প্রিয় লিডার জয়প্রকাশ মজুমদার। এইটা না হলে এটা আসবে না, পেছনে কারোর মুখ ঘাট করছি না তো। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর একই সুরে বলতে হয় পূর্ণেন্দু দা জিন্দাবাদ। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে অন্যতম শক্ত সংগঠিত শাখা সংগঠন, তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন কিষাণ এবং ক্ষেত মজুর শাখা সংগঠন, তারা সারা পশ্চিমবঙ্গে তাদের যে সাংগঠনিক পরিবেশ যুদ্ধ তৈরি করছেন, তার জন্য পূর্ণেন্দু দাকে আমি নমস্কার এবং কুর্নিশ করছি। মঞ্চে প্রচুর নেতা আছেন, আপনারা এতক্ষণ জানেন, আপনারা চেনেন তাদের সকলকে। সরোজদা ছিলেন, সরোজদা আছেন তো? হ্যাঁ, সরোজদা এই জেলার চেয়ারম্যান, শ্রীকান্ত মাহাতো মন্ত্রী, এবং কৃষকদের জন্য বহু কাজ করেছেন আগে, এখনো করে যাচ্ছেন। কৃষকদের জন্যই গলা ফাটাচ্ছেন, বলছেন তাদের কি প্রয়োজন। আমার ছোট ভাই এটিএম আব্দুল্লাহ, ভূতপূর্ব বিধায়ক, ইয়াকুব আলী খান আছেন, অলিক খান আছেন, হাওড়া কিষানের সভাপতি, এবং অন্য অন্য জেলার অনেক সভাপতিরা এসছেন। কিষাণ ক্ষেত মজুরের এই সংগঠনের সভাপতিরা, যেমন শ্যামল সরকার আছে বনগাঁ, এখানকার রফিকুর সাহেব এসছেন, রফিকুর রহমান, আমার সঙ্গে প্রায়ই দেখা হয়, কথা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিশ্বস্ত সৈনিক, বিধায়ক, আমডাঙ্গার বিধায়ক। সঞ্চালনা করছেন ফিরদৌস, সুযোগ্য এবং সুন্দরভাবে সঞ্চালনা করছেন, কিন্তু পুরো উদ্যোগটা হচ্ছে বাপির। তার জন্য আপনারা একটা হাততালি দিন বাপির এই উদ্যোগের জন্য। তাছাড়া মানুষ দাস, মিহির ঘোষ, অনেকেই আছেন, সকলের নাম বলা হচ্ছে না, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মূল বক্তব্যে চলে আসি। আজকের আমার বক্তব্য আপনাদের জন্য ছোট ছোট করে দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে কৃষকদের জন্য, যে আপনাদের দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কথা ভেবে নানা রকম উন্নয়নের কার্যক্রম চালু করেছেন, কিন্তু সেগুলো যথার্থভাবে আপনাদের কাছে পৌঁছানো, তার উপকার পাওয়া, এবং যেটা অন্য অন্য রাজ্যে নেই, এই ব্যবস্থা কিন্তু কিষাণ এবং ক্ষেত মজুর সংগঠনের নেতাদের দেখতে হবে, যেন গ্রামে গ্রামাঞ্চলে। আমাদের নেত্রী দোলা দিয়ে এসছেন, দোলা সেন সাংসদ, সেটা আপনাদের দেখার বিষয়। আজকে বিভিন্ন জেলা নিয়ে এখানে সম্মেলন হচ্ছেন পূর্ণেন্দু দার উদ্যোগে। এর প্রধান উদ্দেশ্য মমতাদির তৈরি উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন প্রকল্প কৃষকদের জন্য তো আছেই, তার সঙ্গে আছে বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্প।
এই সমস্তগুলোর সঠিক রূপায়ণে কিষাণ এবং ক্ষেত মজুর এই শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব কর্মী তারা যেন গ্রামে গ্রামাঞ্চলে মানুষের পাশে দাঁড়িয়ে দেখেন যে তারা তার সুফলটা পাচ্ছেন। মমতাদির এই বার্তা পৌঁছে দেওয়া যে এই রাজ্যে কৃষকদের জন্য যত দূর সম্ভব সাহায্য পাশে থাকা, এই সরকার তৃণমূল সরকার সবসময় ছিল, আছে এবং থাকবে। এটাই মূল কথা। আজকে আপনারা দেখেছেন যখন বন্যা হচ্ছে বা নানা দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, ছুটে যাচ্ছেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখবেন না, উল্টে দেখবেন বিজেপি সরকার, আপনারা জানেন সেই কুখ্যাত কৃষি আইন তৈরি করেছিল কৃষকদের জন্য, 3টে আইন, যে আইনের মাধ্যমে তারা কৃষি ব্যবস্থাটাকে বহুজাতিক আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠন, ব্যবসায়ীদের কাছে তুলে দিচ্ছিলেন। কৃষকরা চলে যাচ্ছিলেন সেই ব্যবসা, যারা বহুজাতিক ব্যবসায়ীদের কন্ট্রোলে, এবং সেখানে যে আন্দোলন তৈরি হয়েছিল সেই আন্দোলনের জন্য মোদী সরকার সেই কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হন। তাতে এই দোলাদি এসছেন, দোলাদির একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। দোলা সেন সেই সময় রাজ্যসভায় যে বক্তব্য রেখেছিলেন, জোরালো বক্তব্য কৃষকদের পক্ষে, মোদির অন্যায় ষড়যন্ত্রের বিরুদ্ধে, যে কৃষকদের অধিকার এইভাবে কেড়ে নিয়ে আপনি দিয়ে দিতে পারবেন না শুধু ব্যবসায়িক স্বার্থে, ব্যবসায়ীদের হাতে। কিন্তু তার মানে মোদী সরকার শেষ করে দিয়েছেন কি তাদের ষড়যন্ত্র? তারা কি চেষ্টা করছেন না? পাশের দরজা, পেছনের দরজা সবকিছু ব্যবহার করে তারা চেষ্টা করছেন যে বহুজাতিক আন্তর্জাতিক ব্যবসায়ী গ্রুপকে, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এই কৃষির লাভ্যাংশ কৃষকদের পেটে লাথি মেরে সেই লাভ্যাংশ যাতে তুলে দেওয়া যায় এই ব্যবসায়ীদের হাতে, সেই চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কৃষকদের অসুবিধে না হয় তার জন্যে যে কোনোভাবেই হোক না কেন কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। সেটা কৃষি পণ্য বিক্রির ব্যাপারে বলুন, কৃষকদের কাছে ক্রেডিট তাদের পাওয়া, কৃষি পণ্য উৎপাদনের জন্য সরকার বা ব্যাংকের কাছ থেকে ক্রেডিট পাওয়া, এবং নানাভাবে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের এই বার্তা কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে, ক্ষেত মজুরদের কাছে পৌঁছে দিতে হবে, যাদের জমি নেই কিন্তু জমিতে কাজ করে যারা সংসার প্রতিপালন করেন। এই সঙ্গেই আপনারা জানেন বন্ধু, গতকাল সুপ্রিম কোর্ট, আপনারা অনেকেই গ্রাম থেকে এসছেন, 2022 থেকে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেওয়া। অন্যায়ভাবে তারা করেছিল। হাইকোর্টের নির্দেশ মানেনি যে এই কাজ শুরু করতে হবে। তারপর গতকাল সুপ্রিম কোর্ট বলেছেন যে এই 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে বন্ধ করা যাবে না, আপনাদের এই এখনই চালু করতে হবে। মজাটা কি জানেন? এই যে মানরেগা কথাটা বলা হয়, বা যেটাকে আমরা 100 দিনের কাজ বলে চালু কথায় বলি, সেই মানরেগার শেষ দুটো, প্রথম তো সবাই জানি মহাত্মা গান্ধী, প্রথম দুটো কথা,
আর শেষ দুটো ওয়ার্ড জি আর এ, তার অর্থ হচ্ছে গ্যারান্টি অ্যাক্ট। মানে কেন্দ্রীয় সরকার এই আইন করে গরিব মানুষদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, গ্যারান্টি অ্যাক্ট করেছিলেন, আইন, যে আমরা যারা কার্ড হোল্ডার তাদের 100 দিনের কাজ দেব। আজকে সেই 100 দিনের কাজের পরিমাণ নামতে নামতে চলে এসছে বোধহয় 31 দিন না 41 দিনে, সেটা দোলাদিরা ভালো করে জানেন। আপনাদের জেলার সুযোগ্য লড়াকু সভাপতি লিটন এসে উপস্থিত হয়েছে, আমার ছোট ভাই। লিটনের জন্য আপনারা সবাই হাততালি দিন। যেটা বলছিলাম, এই মানরেগার শেষ দুটো হচ্ছে গ্যারান্টি অ্যাক্ট, প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সরকার টাকা দিতে বাধ্য, কিন্তু নানা অছিলায় পশ্চিমবঙ্গের পেটের ভাত, মাথার ছাদ কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে গরিব মানুষের। আমরা বিজেপিকে বলছি যে জাতের নামে বজ্জাতি করো না, পেটের ভাত জোগাও। মাথার ছাদ কেড়ে নিও না, পেটের ভাত দাও, মাথার ছাদ দাও। কিন্তু তারা সব টাকা বন্ধ করে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের সংসার, সেই গরিবের সংসার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যবস্থা করছে, সকলের পাশে দাঁড়াচ্ছে। এই পরিবেশে গতকালের যে সুপ্রিম কোর্টের রায়, সেটা হচ্ছে বিশাল জয় এই রাজ্যের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের জন্য। আর এখানকার গরিব মানুষ, গ্রামের মানুষ, 100 দিনের কাজ করে যারা যারা মজুর, এই আমাদের এখানে কিষাণ এবং ক্ষেত মজুর, তাদের জন্য এটা বিশাল জয়। আমরা আশা করি কেন্দ্র শীঘ্রই আর কোনো অজুহাত না দেখিয়ে এই প্রকল্প আবার চালু করবে এখানে, এবং আগের বকেয়া টাকা, সেটা দোলাদিরা জানেন টোটাল কত, সেটা কত, 80 লক্ষ টাকা, 80 লক্ষ কোটি টাকা না 60 লক্ষ কোটি টাকা এখন বাকি আছে, সেইটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, আমরা দাবি জানাচ্ছি। এই প্রসঙ্গে আমি আমার দ্বিতীয় অংশে আসছি। দ্বিতীয় অংশটা খুব হই হই হচ্ছে এখন, আপনারা জানেন, আপনারা এর অবিচ্ছেদ্য অঙ্গ। 2026-এ ভোট হবে, সেই ভোট নিয়ে হই হই করে কেন্দ্রের জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপি এসআইআর নামক একটা জিনিস নিয়ে এসছেন। অনেকেই আগে বলছিলেন, জয়প্রকাশ বাবু এসআইআর জিনিসটা কি, খায় না গায়ে মাখে? গতকাল সাংবাদিক সম্মেলন করে জাতীয় নির্বাচন কমিশন 12টা রাজ্যের জন্য এসআইআর ঘোষণা করেছেন। আমাদের আপত্তি নেই যদি সঠিকভাবে ভোটার লিস্ট ঠিকভাবে তৈরি হয়। আমরা তো আছি, আমরাই তো প্রথম বলেছি ফেব্রুয়ারি মাসের 27 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে এখানকার অনেক নেতাই উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে যখন ভোটার লিস্ট তুলে বললেন সারা ভারতবর্ষকে, এই দেখো হরিয়ানার লোকের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে, এই দেখুন পাঞ্জাবের ভোটারের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। আমরা চাই এই অব্যবস্থা দূর করতে ইলেকশন কমিশন জবাব দিক কিভাবে এই ঘটনা ঘটছে। ভোটার লিস্ট ঠিক করার সেই দিন থেকেই তো আন্দোলন শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তখন সকলে নড়ে চড়ে বসলেন, ইলেকশন কমিশনের নড়ে চড়ে বসলেন। তার পরবর্তী ক্ষেত্রে বললেন বিহারে এসআইআর করবে। কিন্তু উদ্দেশ্যটা কি আমরা প্রশ্ন করেছিলাম, উদ্দেশ্যটা কি বিজেপিকে পেছনের দরজা দিয়ে নির্বাচন জিতিয়ে দেওয়া? উদ্দেশ্যটা কি বেছে বেছে নাম বাদ দেওয়া, বিশেষ করে সংখ্যালঘু বা মুসলমানদের নাম বাদ দেওয়া? সেটা হতে দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই বলেছেন
একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। আর তৃণমূল কংগ্রেস দায়িত্ববদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে এই ব্যাপারে প্রত্যেকটা তাদের পদক্ষেপে নজর রাখবে। এবার আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, তৃণমূল কংগ্রেসের কাছে ভোটার লিস্ট স্ক্রুটিনি নতুন কোনো ঘটনা নয়। আপনারা অনেকেই আছেন যারা বুথ কর্মী, বুথে কাজ করেন, নিজের অঞ্চলে এলাকায় কাজ করেন এবং বছরে একবার ওই ভোটার লিস্ট আসে যদি নিজের বুথের, সেইটাকে চেক করে দেখেন কতজন ভোটার, কতজন আছে এখন, কতজন কে মারা গেছেন বা কতজন নতুন হচ্ছেন। আপনারাই ঘরে ঘরে গিয়ে বলেন যে মাসিমা আপনার ছেলের বয়স তো 18 হয়ে গেল, এবার নামটা তুলে দিন ভোটার লিস্টে, আমরাই নিয়ে আসবো ফর্ম নিয়ে এসে ফিল আপ করে আমরাই জমা করে দেবো। করেন না? প্রত্যেক বছর এটা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা তারা করে থাকেন। এইবার সেই কাজটাই একটু বড় করে হবে। এখন আপাতত প্রায় 81,000 বুথ, সেই 81,000 বুথের প্রত্যেকটি বুথে আমাদের বুথ লেভেল এজেন্ট থাকবে, তার সঙ্গে থাকবে বুথ কমিটির লোকজন। আমাদের সব জায়গায় বুথ কমিটি আছে। সেই 81,000 বুথে আমাদের লোক, এই প্রক্রিয়া যেটা হবে তার উপরে বিশেষ নজরদারি রাখবে। আপনারা রাখবেন, আপনারাই সেই লোক, বিশেষ নজরদারি। বুথ লেভেল অফিসারের সঙ্গে কোঅর্ডিনেশন করে, সম্পর্ক রেখে তারা বাড়ি বাড়ি যাবে, সঙ্গে আমাদের লোকও যাবে বাড়ি বাড়ি। কোনো নাম বাদ দেওয়া যাবে না। যদি কোনো নাম কোনো কারণে বাদ দেওয়া হয়, তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফর্ম ফিল আপ করে আমাদের লোক তাদের পাশে দাঁড়িয়ে তাদের নাম ঢোকানোর ব্যবস্থা করবে। আপনাদের ওপর দায়িত্ব আছে সেই কাজ করার। আপনারা দেখবেন যে কাগজপত্রে অদ্ভুত ভাবে লিখেছে 1987 সালের 1 জুলাই এর আগে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই কাগজ দেখাতে হবে। কত বছর আগে বুঝতে পারলেন? 13 বছর, আর এদিকে হচ্ছে 25 বছর, 38 বছর আগেকার ঘটনা বলে দিল সঙ্গে সঙ্গে। এটার কোনো কথা নয়। কিন্তু উল্টো দিকে আপনাদের এখানকার থেকে একটু দূরে শান্তনু ঠাকুর বলছেন, বিজেপির কয়েকজন লোক বলছেন সিএএ আমরা করে ওদেরকে বাঁচাবো। কি 2014 পর্যন্ত যারা এসছে পশ্চিমবঙ্গে তাদের কোনো ভয় নেই, আমরা আছি। কিভাবে আছো সে কথাটা লেখা নেই কেন? গতকাল ইলেকশন কমিশন যখন যে কাগজের হিসেব দিলেন, তখন তাহলে 2014 সালের কথা কেন বলা হয়নি? 1987 সালের কথা কেন বলা হয়েছে? তার মানে এই বিজেপির লোকরা দেখা হলেই বলবে যে মিথ্যে কথা বলে আমাদেরকে ভ্রান্ত ধারণা করার জায়গা নেই, তোমরা মিথ্যে বলছো, তোমাদের কথা আর ইলেকশন কমিশনের কথা মিলছে না। কিন্তু আমরা যেটা ঢোকাতে পেরেছি এখানে আধার কার্ড, দেখেছেন বিহারে আধার কার্ড ছিল না, শেষকালে যুক্ত হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। আর এখানে প্রথম থেকেই লিখে দিয়েছে আধার কার্ড ব্যবহার করা যাবে, দেওয়া যাবে। সুতরাং আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। মমতাজির নির্দেশ যে একটি বৈধ নামও বাদ দেওয়া যাবে না, এবং সেই ভোটার লিস্ট হওয়ার পর আমরা প্রত্যেক বুথে বুথে দুর্গ তৈরি করে আমাদের অধিকার, মানুষের অধিকার, একটা ভোটের অধিকার, সেই অধিকারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী করার জন্য
250-এর বেশি আসন নিয়ে আবার তাকে নিয়ে আসবো আমরা, আপনারা থাকবেন সঙ্গে। এখন একটা কথা উঠেছে যে আমাদের টার্গেট কি হবে। আমরা 240-250 বলছি, কিন্তু সব থেকে মনের মতন টার্গেট সেটা হচ্ছে বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনা। তার কারণ 30-এর নিচে চলে আসলে নিয়ম মতন বিরোধী দলের কোনো তকমা তারা পাবে না, আর সেই অবস্থায় না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দল নেতা, তার মিথ্যাচার, তার বিশ্বাসঘাতকতা, বাংলাকে দিল্লির সাহায্যে বাংলার অত্যাচারের। এই জন্য আমরা চাইছি তারা যেন 30-এর নিচে নেমে আসে। আপনারা একসঙ্গে থাকলেই হবে। মানুষ আছে আমাদের পাশে, মাথার উপর আছেন মমতাদি, আর মানুষ আছে আমাদের সঙ্গে। তাই জন্য আজকের এই সম্মেলন থেকে আমি এই দুটোই বললাম যে কৃষকদের জন্য যেটা করেছেন সেটা আপনারা দিকে দিকে ছড়াবেন। সামাজিক প্রকল্পে মানুষের উপকারের কথা যা বলা হয়েছে আপনারা জানেন, সেটা দিকে দিকে ছড়াতে হবে। সংগঠন জোরদার করতে হবে। আর সামনের দিনের 2 মাস ধরে যে SIR হবে তাতে নিজের বুথকে দুর্গ বানিয়ে সেই SIR এর মাধ্যমে কোন মানুষের ভোটাধিকার যেন না যায় সেদিকে লক্ষ্য রেখে মানুষের পাশে থেকে এই প্রকল্পকে, এই প্রক্রিয়াকে মনিটরিং করবেন, দেখবেন, নজর রাখবেন। আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আপনাদের জানিয়ে রাখি, বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাংবাদিক সম্মেলনও করার কথা আছে তৃণমূল ভবন থেকে। তাই জন্য আমি যাচ্ছি, এখন আমি এখনই রওনা হব। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে, আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে যাব। এখানে অন্য নেতারা আছেন, তারা থাকবেন। আবার বলি, সামনের লড়াই শক্ত লড়াই, এ লড়াই জিততে হবে। এ লড়াই আমার লড়াই, তোমার লড়াই, এ লড়াই দিদির লড়াই, এ লড়াই জিততে হবে। এ লড়াই সোনার বাংলা গড়ার লড়াই, এ লড়াই জিততে হবে। এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই, এ লড়াই জিততে হবে। আর আপনারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই জিতবেন আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তোমার বাংলা, আমার বাংলা, সোনার বাংলা। জয় বাংলা। অত্যন্ত ধন্যবাদ দাদাকে।